হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি যে মক টেস্ট নম্বর 18, এর আগে আমরা 17টি মক টেস্ট নিয়ে নিয়েছি। আর এই মাঝে কটা দিন আমাদের কিন্তু ক্লাস অফ ছিল, এই ঈদের কারণে আমরা ক্লাস নিতে পারিনি। তো আবার আমাদের নতুন করে ক্লাস কিন্তু আরম্ভ হয়ে গেছে এবং এই ক্লাস চলতে থাকবে। তোমাদের যতদিন পর্যন্ত না পরীক্ষা হয়েছে ততদিন পর্যন্ত আমাদের এই ক্লাস ডেলি চলতে থাকবে। তো এখনও পর্যন্ত তুমি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সাথে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে। প্রতিদিন 6:30টার সময় আমরা কিন্তু জেনারেল নলেজের ক্লাসের ভিডিও তোমাদের পেয়ে যাবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন 6:30টার সময় তোমরা কিন্তু ক্লাসগুলি অ্যাটেন্ড করবে এবং প্রিভিয়াস যেই ক্লাসগুলি হয়েছে সেগুলো যদি অ্যাটেন্ড না করে থাকো অবশ্যই দেখে নেবে, কারণ সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল এবং তোমাদের জন্য স্পেশাল করে প্লেলিস্ট তৈরি করা রয়েছে। তো সেই প্লেলিস্ট ধরে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে। প্লেলিস্টটার নাম হচ্ছে ডাব্লিউপি অ্যান্ড কেপি 2024। তো অবশ্যই সেটা দেখে নেবে। তো চলো আর বেশি কথা না পারিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি তোমাদের নতুন বছরের সাথে নতুন করে তোমাদের জীবনটা শুরু হবে। যত দুঃখ কষ্ট সেগুলো ভুলে নতুন করে জীবন শুরু করো এবং এখন থেকে একটা টার্গেট নিয়ে শুরু করে দাও নতুন বছরের সাথে নতুন টার্গেট। এই বছরেই যেন একটা চাকরি নিয়ে মা বাবার মুখের সাথে সাথে নিজের ভবিষ্যৎটাকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে বছরটিকে শুরু করো। আশা করি তোমাদের স্বপ্নগুলো এবছরই পূর্ণ হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছ, অর্নিথোলজি কিসের অধ্যয়ন? অর্নিথোলজি এটি কিসের অধ্যয়ন? তো পাখি বিষয়ক গবেষণাকে বলা হয় অর্নিথোলজি, বা পাখি বিষয়ক অধ্যয়নকে বা পড়াশোনাকে বলা হয় অর্নিথোলজি। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, পূর্ব কলকাতার জলাভূমিকে কি বলে ঘোষণা করা হয়েছে? পূর্ব কলকাতার জলাভূমিকে রামাসার স্থল হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এই রামাসার স্থল হিসাবে ঘোষণা করা হয়েছে কবে? 2002 সালে রামাসার স্থল হিসাবে ঘোষণা করা হয়েছে পূর্ব কলকাতার জলাভূমিকে। তো আমাদের পশ্চিমবঙ্গে 2টি রামাসার স্থান রয়েছে, একটি হচ্ছে সুন্দরবন, অপরটি হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। তো সুন্দরবনকে 2019 সালে রামাসার স্থলের স্থান দেওয়া হয়েছে এবং পূর্ব কলকাতা যেটি সেটি রয়েছে 2002 সালে এটাকে কিন্তু রামাসার স্থলে স্থান দেওয়া হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্নটি এবার আমরা দেখে নেব। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উচ্চ গঙ্গা সমতল ভূমি ভূর কি প্রকার অঞ্চল? ভূর এটি কি প্রকার অঞ্চল? তো ভূর দেখো বায়ু প্রবাহের দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। তো এই বায়ু প্রবাহের দ্বারা সঞ্চিত বালির যে তরঙ্গায়িত ভূমি, অর্থাৎ স্তরে স্তরে যে বালি সজ্জিত হয় সেটাকে বলা হয় ভূর। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, কোন সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্করণ আইন কার্যকরী হয়? পশ্চিমবঙ্গের ভূমি সংস্করণ আইন কার্যকর হয় কোন সালে? এটি হয় 1956 সালে। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের কেন্দ্রীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত আমাদের কলকাতায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো। তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল তার সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারো। তো এই পিডিএফ দুটি তোমাদের যে রয়েছে সেই পিডিএফ দুটির বলে দিই, একটি হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল স্পেশাল 55টি সেট মডেল সেট দিয়ে তোমাদের তৈরি করা প্র্যাকটিস সেট, যেখানে ফুল 85 নম্বরের প্র্যাকটিস সেট পাচ্ছ 16টি এবং প্রতিটি সাবজেক্টে 10টি করে স্পেশাল প্র্যাকটিস সেট রয়েছে। এর সাথে সাথে রয়েছে ডাব্লিউপি 2019 এবং 20 মেনের পরীক্ষার যে কোশ্চেন পেপার সেটা কিন্তু রয়েছে। 85 নম্বরের কোশ্চেন তোমাদের মেন পরীক্ষায় হতো, তো এবার নতুন সিলেবাসে তোমাদের একটি মাত্র পরীক্ষা হবে, তো সেখানে 85 নম্বরের কোশ্চেন থাকবে। তো সেই নতুন সিলেবাস ভিত্তিক 55টি মডেল সেট দিয়ে তৈরি করা আমাদের এই প্র্যাকটিস সেটটা নিতে পারো, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা এটা পেয়ে যাচ্ছ। এবং অপরটি হচ্ছে আমাদের
ডাব্লিউএপি এবং কেপি স্ক্যানার। ডাব্লিউএপি অ্যান্ড কেপি স্ক্যানার এটি কি রয়েছে, এখানে রয়েছে ডাব্লিউএপি বোর্ড এবং কেপি বোর্ড যে সমস্ত পরীক্ষা 2011 থেকে 24 পর্যন্ত নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তরের সমাহার তোমরা এখানে পেয়ে যাবে। সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার রয়েছে সেখানে, তোমাদের ইংলিশ রয়েছে, জিকে রয়েছে, জিআই রয়েছে, তার সাথে সাথে ম্যাথও কিন্তু রয়েছে। তো এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে, মাত্র 80 টাকার বিনিময়ে এই পিডিএফটাও তোমরা পেয়ে যাচ্ছ। এবং যদি কেউ এই দুটি পিডিএফ একসাথে নিতে চাও সেক্ষেত্রে তার প্রাইস পড়বে 150 টাকা, অর্থাৎ 150 টাকা প্রাইসের মধ্যে তোমরা কিন্তু এই দুটি পিডিএফ পেয়ে যাচ্ছ। এত কম দামে কোথাও এত সুন্দর পিডিএফ তোমরা পাবে না আশা করি। তো যারা এই পিডিএফ দুটি সংগ্রহ করতে ইচ্ছুক তারা নিচে দেওয়ার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে বাই করে নিতে হবে। অথবা দেখো সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে। অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে তোমরা কথা বলে সেখান থেকে বাই করতে পারবে। তো পিডিএফ দুটি যাদের নিতে ইচ্ছুক তারা নিয়ে নেবে, খুবই ভালো একটি পিডিএফ। এবং অবশ্যই যারা আমাদের এই প্র্যাকটিস সেটা নেবে তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই একটি ওএমআর শিট প্রিন্ট আউট করে নেবে, তারপর সেগুলো জেরক্স করে সময় ধরে টাইম 60 মিনিট দিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করবে। কারণ তোমার খামতি কোথায় রয়েছে সেগুলো তোমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে। তো এখন থেকেই প্র্যাকটিস সেট শুরু করে দাও, তোমার যে খামতিগুলো রয়েছে সেগুলো নিজেরা সলভ করার চেষ্টা করো। আশা করি তোমাদের পরীক্ষায় একটা ভালো রকম ফল হবে। তো এখন থেকে টার্গেট নিয়ে পড়াশোনা করো, অবশ্যই সাকসেস হবে। তো এই বলে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া রয়েছে, তার সাথে সাথে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করে নিতে হবে, কোনো রকম প্রবলেম হবে না। কেউ কিন্তু কল করবে না, কল করলে কিন্তু রিসিভ করা অনেক প্রবলেম হয়, কারণ অনেক সময় ব্যস্ত থাকি, তার সাথে সাথে অনেক কল আসে, সেক্ষেত্রে রিসিভ করা হয়ে ওঠে না। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে, হোয়াটসঅ্যাপে তোমাদের রিপ্লাই করে দেওয়া হবে, কোনো রকম প্রবলেম হবে না। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে কলকাতা মেট্রো রেল কত সালে শুরু হয়? কলকাতা মেট্রো রেল যেটি আমাদের ভারতের প্রথম মেট্রো রেল, তো সেটি হচ্ছে কলকাতা মেট্রো রেল। তো এটি শুরু হয় 1984 সালে। 1984 সালে কলকাতা মেট্রো রেলের সূচনা হয়। চলো 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের 80% কয়লা ভাণ্ডার কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? ভারতের 80% কয়লা ভাণ্ডার রয়েছে কোথায়? তো আমাদের ভারতে 80% কয়লা ভাণ্ডার রয়েছে দামোদর উপত্যকায়। দামোদর উপত্যকায় রয়েছে 80% কয়লা। তো কয়লার যে ভাগ সেটা কিছু মানে কার্বনের মাত্রার উপর ভিত্তি করে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে কয়লাকে। সেই 3টি শ্রেণী কি অ্যান্থ্রাসাইট কয়লা, বিটুমিনাস কয়লা এবং লিগনাইট কয়লা। এই অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে আমাদের যে ভাগ কার্বনের মাত্রা সেটা থাকে মোটামুটি 80 to 90% কিন্তু অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে থাকে। এবং বিটুমিনাস কয়লা যেটা মধ্যে কার্বনের মাত্রা থাকে 60 থেকে 80%, এবং লিগনাইট কয়লা যেটা 40 থেকে 55%। এবং সর্বনিকৃষ্ট কয়লা যেটাকে বলা হয় সেটা হচ্ছে পিট কয়লা, যেখানে কিন্তু কার্বনের ভাগ অনেকটা কম থাকে। ভারতের যে প্রয়োজনীয় শক্তির 55% কয়লাই কিন্তু এখনও পূরণ করে চলেছে। তো ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে প্রথম কয়লা খনন করা শুরু হয়েছিল, যেটা হয়েছিল 1774 খ্রিস্টাব্দে। 1774 খ্রিস্টাব্দে রানীগঞ্জ থেকে এই কয়লা খনন সেটা কিন্তু শুরু হয়েছিল, এটা মনে রাখবে, ঠিক আছে। এবং দামোদর উপত্যকায় 80% কয়লা পাওয়া যায়। এছাড়া আমরা যদি দেখি কয়লার যে ভাণ্ডার, সেখানে আমাদের 5টি শীর্ষ রাজ্য হচ্ছে, প্রথম স্থানে রয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়। তারপরে রয়েছে উড়িষ্যা, তারপরে ছত্তিশগড়, তারপর আমাদের পশ্চিমবঙ্গে এবং মধ্যপ্রদেশ তারপরে রয়েছে। তো এই সমস্ত রাজ্যে কিন্তু কয়লার যে পাওয়া যায় সেটা কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায়। তো চলো এবার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে চাও, তেলেঙ্গানার পূর্ণাঙ্গ রাজ্যটি নিচে কোন দিন অস্তিত্ব লাভ করে? তেলেঙ্গানা যে রাজ্যটি সেটা কিন্তু অস্তিত্ব লাভ করে কবে? তো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় 2রা জুন 2014 সালে। 2রা জুন 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়। চলো পরবর্তী প্রশ্নটা দেখো, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? ধনেখালি এটি কিসের জন্য বিখ্যাত? তো ধনেখালি এটি হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, তিস্তা নদীর পশ্চিম ভাগে কি বলা হয়? তিস্তা নদীর পশ্চিম ভাগে কি বলা হয়? তো তিস্তা নদীর পশ্চিম ভাগে বলা হয় তরাই। তরাই বলা হয় তিস্তা নদীর পশ্চিম ভাগে। এবং ডুয়ার্স বলা হয় তিস্তা নদীর পূর্ব ভাগকে। এটা কিন্তু মনে রেখো, এই দুটো কিন্তু কনফিউজ হয়ে যায় না, এই দুটো কিন্তু বারবার পরীক্ষায় আসে।
চলো নেক্সট, সুন্দরবনকে কিসের জন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থল বলে ঘোষণা করা হয়েছে? সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থল হিসেবে ঘোষণা করা হয়েছে ম্যানগ্রোভ অরণ্যের জন্য। তো এটি কত সালে এটি হয়েছিল? 1987 সালে এটিকে ঘোষণা করা হয় বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয় 1987 সালে এটিকে ঘোষণা করা হয়। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব এবার। পরবর্তী প্রশ্ন এখানে দেখছি, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তো জলপাইগুড়ি শহরটি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহরটি। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা, তার সাথে সাথে WBCS পরীক্ষা থেকে কিন্তু সংগ্রহ করা হয়। তো চলো নেক্সট, রামমাম্মা জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? তো রামমাম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র অবস্থিত দার্জিলিং জেলায় অবস্থিত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ কোন দুটি স্থানের মধ্যে শুরু হয়? পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ কোন দুটি স্থানের মধ্যে শুরু হয় বা চলাচল করেছিল প্রথম? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, হাওড়া থেকে হুগলি পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম রেল চলাচল শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গের প্রথম ট্রেনটি 15ই আগস্ট 1854 সালে শুরু হয়েছিল, এখানে যাত্রা শুরু করেছিল এবং এটি হাওড়া এবং হুগলির মধ্যে চলাচল শুরু করেছিল। এটি 91 মিনিটের যাত্রা ছিল। এই হাওড়া থেকে হুগলি এই যাত্রাটা ছিল 91 মিনিটের। এটির সূচনা হয়েছিল 1854 সালে 15ই আগস্ট এটা শুরু হয়েছিল। এবং ভারতের প্রথম যে ট্রেনটি সেটা কিন্তু মুম্বাই থেকে থানে পর্যন্ত যাত্রা করেছিল 16ই এপ্রিল 1853 সালে। এবং ঠিক পরের বছর আমাদের কলকাতায় যে সেটা কিন্তু আমাদের হাওড়া থেকে হুগলি পশ্চিমবঙ্গের প্রথম যে রেল সেটা কিন্তু চলাচল শুরু হলো 1854 সালে 15ই আগস্ট। ঠিক আছে, তো এর দুটো ভুলিয়ে ফেলো না। চলো নেক্সট, এছাড়াও আমাদের যদি বলি রেলপথের জনক কাকে বলা হয়, তো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রেলের জনক সেটা বলা হয় কাকে। এটা পরীক্ষায় এসেছিল তোমাদের WB কনস্টেবলে, তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, কর্কটক্রান্তির রেখা কোন স্থানের ওপর দিয়ে অতিক্রম করে না? তো দেখো এখানে করে না বলা হয়েছে। তো যদি আমরা দেখি কর্কটক্রান্তির রেখা সেটি ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। তো যার মধ্যে এখানে যেটা রয়েছে সেটা কিন্তু যায়নি, তার মধ্যে হচ্ছে উড়িষ্যা যায়নি। এবার দেখো ভারতের যে 8টি রাজ্য, সেই 8টি রাজ্য হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই 8টি রাজ্যের ওপর দিয়ে যে কর্কটক্রান্তির রেখা সেটা কিন্তু গেছে। কর্কটক্রান্তির রেখা নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি কোণে উত্তরে অবস্থিত একটি কাল্পনিক রেখা। ঠিক আছে, এবার কর্কটক্রান্তির রেখা 16টি দেশ, 3টি মহাদেশ এবং 6টি জলভাগের উপর দিয়ে অতিক্রম করেছে। তো এই যে এই কর্কটক্রান্তির রেখা আমাদের পশ্চিমবঙ্গে 5টি রাজ্যের উপর দিয়ে গেছে, সেই 5টি রাজ্য কী কী সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, শোলা অরণ্য কোন স্থানে দেখতে পাওয়া যায়? শোলা অরণ্যটি কোন স্থানে দেখতে পাওয়া যায়? তো শোলা অরণ্য এটি দেখতে পাওয়া যায় পশ্চিমঘাট অঞ্চলে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবং এই শোলা অরণ্য হয়েছে কী ধরনের অরণ্য? পশ্চিমঘাট ক্রান্তীয় পার্বত্য অরণ্য এটি। ঠিক আছে, তো এই শোলা তৃণভূমির এটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এখানে শোলা অরণ্য যেগুলো থাকে সেখানে কিন্তু তাদের যে গাছ বা তৃণভূমি সেটা নিয়ে গঠিত, কিন্তু সেখানে যে গাছ বা তৃণভূমি থাকবে সেই তৃণভূমি বা গাছের উচ্চতা খুব বেশি হয় না, এদের উচ্চতা মোটামুটি কমই থাকে। তো এই 25 থেকে 30 ফুটের মধ্যে এদের উচ্চতা হয়ে থাকে। তো এটা কিন্তু এই শোলা অরণ্যের বৈশিষ্ট্য, যেটা আমাদের পশ্চিমঘাট অঞ্চলে দেখতে পাওয়া যায় এই শোলা অরণ্য। তো এগুলো কিন্তু তোমরা মনে রেখো। ঠিক আছে, চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, কোন দুই নদীর মাঝে কল্লেরু হ্রদ অবস্থিত? কল্লেরু হ্রদটি অবস্থিত কোন দুই নদীর মাঝে? তো কল্লেরু হ্রদটি অবস্থিত কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। কল্লেরু হ্রদ কৃষ্ণা ও গোদাবরী নদীর মধ্যে অবস্থিত কল্লেরু হ্রদ। এবং এই কল্লেরু হ্রদ ভারতের অন্যতম বৃহত্তম স্বাদুজলের হ্রদ। ভারতের অন্যতম বৃহত্তম স্বাদুজলের হ্রদ হচ্ছে এই কল্লেরু হ্রদ। কল্লেরু হ্রদ জলভূমির রামাসার সম্মেলন দ্বারা 2002 সালে রামাসার স্থান পেয়েছে এই কল্লেরু হ্রদটি। এবং এখানে যে কল্লেরু হ্রদ সেটা কিন্তু গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এই কল্লেরু হ্রদ।
তো অনেক সময় আসে কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে আমাদের অবস্থিত কোলেরু হ্রদটি, গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, জনসংখ্যাভিত্তিক লাভাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি? তো জনসংখ্যাভিত্তিক লাভ বা জনসংখ্যাভিত্তিক লাভাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি? জনসংখ্যার লভ্যাংশ কাকে বলা হয়? তো এটা এখানে সঠিক উত্তরটি হবে জনসংখ্যার লভ্যাংশ বলা হয় জনসংখ্যার 16 থেকে 64 বছর বয়সীদের সংখ্যা বৃদ্ধিকে বলা হয় জনসংখ্যার লভ্যাংশ। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন জেলাটি ভারতের স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের সাথে যুক্ত ছিল না? নিম্নলিখিত কোন জেলাটি ভারতের স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের সাথে যুক্ত ছিল না? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, কোচবিহার। কোচবিহার এটি কিন্তু আমাদের ভারতের যে স্বাধীনতার সময় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সাথে এরা যুক্ত ছিল না। এই কোচবিহার জেলা আমাদের ভারতের যে স্বাধীনতার পর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে অ্যাটাচ হয়। এটি অ্যাটাচ হয়েছিল 29শে জানুয়ারি 1950 সালে পশ্চিমবঙ্গের সাথে এরা যুক্ত হয়, এবং স্বাধীনতার সময় আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের সংখ্যা ছিল 14টি, সেখানে 14টি জেলার সংখ্যা ছিল, রাজ্য বলে ফেলছি সরি। তো স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের টোটাল 14টি জেলায় বিভক্ত ছিল। তো সেই 14টি জেলা হচ্ছে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম দিনাজপুর এবং 24 পরগনা জেলায় বিভক্ত ছিল। 14টি জেলায় বিভক্ত ছিল আমাদের পশ্চিমবঙ্গ। এরপর আমাদের কোচবিহার যুক্ত হয় 1950 সালে 29শে জানুয়ারি। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত? পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত? অবশ্যই এটা 2011 আদমশুমারি অনুসারে। তো 2011 আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 76.26%। 76.26% হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার, যেটা আমাদের ভারতের যে সাক্ষরতা হার তার থেকে একটু বেশি রয়েছে। তো আমাদের ভারতের সাক্ষরতা হার হচ্ছে 74.04%। এটি হচ্ছে আমাদের ভারতের সাক্ষরতা হার, আর আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে 76.26%। চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সাথে বৃহত্তম সীমানা রয়েছে এমন রাজ্যের নাম উল্লেখ করুন। তো ভারতে যে রাজ্যগুলি রয়েছে পশ্চিমবঙ্গের সাথে সীমানা শেয়ার করছে, তার মধ্যে আমাদের অন্যতম যেটা আমাদের পশ্চিমবঙ্গের সাথে বেশি যে সীমানা সেটা কিন্তু শেয়ার করেছে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড রাজ্যটি আমাদের পশ্চিমবঙ্গের সাথে বেশি সীমানা শেয়ার করছে। পশ্চিমবঙ্গের সাথে ভারতের 5টি রাজ্যে সীমানা ভাগ করে, যেগুলো হচ্ছে উত্তর দিকে আমাদের রয়েছে সিকিম, উত্তর পশ্চিমে রয়েছে বিহার, উত্তর পূর্বে রয়েছে আসাম এবং পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড, যে সব থেকে বেশি আমাদের শেয়ার করছে যে বর্ডার লাইন সেটা শেয়ার করছে। তারপরে দক্ষিণ পশ্চিমে রয়েছে উড়িষ্যা। এই 5টি রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের সাথে সীমানা শেয়ার করছে। এছাড়া রয়েছে 3টি দেশ। এই 3টি দেশ হচ্ছে পূর্বে বাংলাদেশ, যার সাথে সবচেয়ে বেশি, তারপরে নেপাল রয়েছে উত্তরে রয়েছে, আরও রয়েছে ভুটান। এই 3টি দেশের সাথে আমাদের সীমানা ভাগ করছে পশ্চিমবঙ্গ। এবার পশ্চিমবঙ্গের যে রাজধানী সেটা দেখো কলকাতা। মুখ্যমন্ত্রী বর্তমান রয়েছে মমতা ব্যানার্জি। আমাদের গভর্নর রয়েছে সিভি আনন্দ বোস, তিনি আমাদের বর্তমান রাজ্যপাল রয়েছেন। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ হচ্ছে ছাতিম গাছ, রাষ্ট্রীয় প্রাণী হচ্ছে মেছো বাঘ, রাষ্ট্রীয় পাখি হচ্ছে সাদা বুক মাছরাঙা এবং রাষ্ট্রীয় ফুল হচ্ছে জুঁই বা শিউলি ফুল। এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় ফুল। তো এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, লাক্ষাদ্বীপ কি? লাক্ষাদ্বীপ কি? তো লাক্ষাদ্বীপ হচ্ছে একটি প্রবাল দ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে একটি প্রবাল দ্বীপ। এবার লাক্ষাদ্বীপ থেকে একটা প্রশ্ন আসে, লাক্ষাদ্বীপের রাজধানী কি? তো লাক্ষাদ্বীপের প্রশাসনিক রাজধানী হচ্ছে কাভারতি। এবং এইখান থেকে আরেকটি প্রশ্ন আসছে দেখো, 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় দ্বীপকে লাক্ষাদ্বীপের মূল দ্বীপপুঞ্জ থেকে পৃথক করেছে। এই 9 ডিগ্রি চ্যানেলটি মিনিকয় দ্বীপ এবং লাক্ষাদ্বীপের সাথে যুক্ত বা বিচ্ছিন্ন করেছে এই দুটোকে। এর সাথে আরেকটি আছে 8 ডিগ্রি চ্যানেল। তো 8 ডিগ্রি চ্যানেলটি যুক্ত হচ্ছে মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করেছে, যা মিনিকয় এবং মালদ্বীপের সাথে যুক্ত 8 ডিগ্রি চ্যানেল। তো মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল এবং 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মূল দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, ভারতের নিম্নলিখিত কোন প্রকারের অরণ্য সর্বাধিক অঞ্চল জুড়ে বিস্তৃত?
তো ভারতে সর্বাধিক অঞ্চল জুড়ে বিস্তৃত যে আর্দ্র ক্রান্তীয় পর্ণমোচী এই ধরনের যে অরণ্য সেটা কিন্তু সর্বাধিক রয়েছে ভারতের মধ্যে। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, মানস সরোবর হ্রদ কোথায় অবস্থিত? মানস সরোবর হ্রদ কোথায় অবস্থিত? তো মানস সরোবর হ্রদ হচ্ছে কৈলাস পর্বতমালায় অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। মানস সরোবর হ্রদ কৈলাস পর্বতমালায় 14,950 ফুট উচ্চতায় অবস্থিত। এই মানস সরোবর হ্রদ এটি বিশ্বের উচ্চতম সাধু জলের হ্রদ হচ্ছে এই মানস সরোবর, এটা কিন্তু মনে রেখো। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, শিলং কোন পাহাড়ে অবস্থিত? শিলং এটি কোন পাহাড়ে অবস্থিত? তো শিলং হচ্ছে খাসি পাহাড়ে অবস্থিত। খাসি পাহাড়ে অবস্থিত শিলং। শিলং শহর মেঘালয় রাজ্যের রাজধানী, এটি খাসি পাহাড়ে অবস্থিত। খাসি পর্বত শ্রেণীর সর্বোচ্চ শিখরটির নাম হলো লামসিলং। লামসিলং হচ্ছে খাসি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 1968 মিটার উচ্চ। নাগা পাহাড়টি ভারত এবং মায়ানমার সীমান্তে অবস্থিত। নাগা পাহাড়, যা ভারতের নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত। নাগা পাহাড় অপশন এ যেটা দেখতে পাচ্ছ, এটি ভারত এবং মায়ানমার সীমান্তে অবস্থিত। শিলং মালভূমিটি গারো, খাসি ও জয়ন্তী পাহাড় নিয়ে গঠিত, যার সবগুলি মেঘালয় রাজ্যে অবস্থিত। গারো, খাসি, জয়ন্তী এগুলো কিন্তু মেঘালয় রাজ্যে অবস্থিত। এবং মিকির এবং রেঙ্গাম পাহাড়গুলি আমাদের অবস্থিত আসাম রাজ্যে। তো চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, ঘড়ির কাঁটা যখন মধ্যরাতে ছবি, যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষের সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্যটি কার ছিল? ঘড়ির কাঁটা যখন মধ্যরাতে ছবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার সংস্পর্শে জেগে উঠবে, এই মন্তব্যটি কার ছিল? তো এই মন্তব্যটি করেছিল আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি কিন্তু এই মন্তব্যটি করেছিল। তাই সঠিক উত্তরটি হবে অপশন সি। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেস এক অনবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্যটি কার ছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে লর্ড ডাফরিন এই উক্তিটি করেছিল। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, পাকিস্তান প্রস্তাবের জনক কে? পাকিস্তান প্রস্তাবের জনক কে? তো পাকিস্তান প্রস্তাবের জনক হচ্ছে চৌধুরী রহমত আলী। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, কে মন্তব্য করেন যে ক্রিপস মিশনে একটি দেউলিয়া ব্যাংকের মেয়াদ উত্তীর্ণ চেক? কে মন্তব্য করেন যে ক্রিপস মিশন একটি দেউলিয়া ব্যাংকের মেয়াদ উত্তীর্ণ চেক? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ক্রিপস মিশনকে একটি মেয়াদ উত্তীর্ণ চেক বলে অভিহিত করেছিল। ব্রিটিশ সরকার 11 মার্চ 1942 সালে ক্রিপস মিশন ঘোষণা করে এবং 23 মার্চ 1942 সালে ক্রিপস মিশন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস দ্বারা নেতৃত্ব ভারতে পাঠানো হয়। ক্রিপস মিশনের মূল লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের সমর্থন লাভ। 11 এপ্রিল 1942 সালে ক্রিপস মিশন ভারতের সকল রাজনৈতিক দল দ্বারা প্রত্যাখ্যিত হয়। চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পাঞ্জাবের অমৃতসরে সংঘটিত হয়েছিল। তো এখানে কোশ্চেন আসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটেছিল কবে? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি ঘটেছিল 13 এপ্রিল 1919 সালে বৈশাখীর সময়। পাঞ্জাবে যে বৈশাখী উৎসব পালন হয়, সেই বৈশাখীর সময় এইখানে কিন্তু হয়েছিল ঘটনাটি। তো এখানে কিন্তু বৈশাখী এবং রাওলাট আইনের যে বিরোধিতা করার জন্য বেশ কিছু মানুষ সমাবেশ কিন্তু অনুষ্ঠিত করেছিল এখানে। এবং সেখানে দেখো ব্রিটিশ অফিসার জেনারেল ডায়ার সভায় উপস্থিত জনতার ওপর গুলি চালিয়েছিলেন। সেখানে সরকারিভাবে 400 জন লোক মারা গিয়েছিল বলে জানা যায়, কিন্তু এটি বেসরকারিভাবে আরও অনেক বেশি। গভর্নর জেনারেল লর্ড চেমসফোর্ডের আমলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। লর্ড চেমসফোর্ডের আমলে মাউন্ট চেমসফোর্ড সংস্কার ও ভারত সরকার 1919 আইন পাসও হয়েছিল। এই দুটো ঘটনা কিন্তু ঘটেছিল। চেমসফোর্ডের আমলে চেমসফোর্ড সংস্কার আইন, ভারত সরকার 1919 আইন পাসও এই সময় হয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। দেখো পরবর্তী প্রশ্নটা দেখতে পাচ্ছ, নিম্নলিখিতের মধ্যে কে বঙ্গভঙ্গ রোধ করেছিল? বঙ্গভঙ্গ রোধ করেছিল কে? তো বঙ্গভঙ্গ রোধ করেছিল লর্ড হার্ডিঞ্জ।
লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রোধ করেছিল। এবার আসা যাক তাহলে বঙ্গভঙ্গ চালু কে করেছিল। তো বঙ্গভঙ্গ চালু হয় দেখো 19 জুলাই 1905 সালে। 19 জুলাই 1905 সালে বঙ্গভঙ্গ চালু হচ্ছে। ভাইসরয় লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। বাংলাকে দুটি ভাগে বিভক্ত করার জন্য এই বঙ্গভঙ্গ হয় এবং এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে বহু আন্দোলন সূচনা হয়। বাংলাকে 16 অক্টোবর 1905 বিভক্ত করা হয়। বঙ্গভঙ্গের প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদী স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল অনেক। এখানে হিন্দু মুসলিমের ঐক্য যেটা সেটা কিন্তু আবার ফিরে এসেছিল। অনেক গান কিন্তু এই সময় রচিত হয়েছিল। এর ফলে দেখো এই বঙ্গভঙ্গকে রোধ করা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ কর্তৃক 12 ডিসেম্বর 1911 সালে বঙ্গভঙ্গ কিন্তু রোধ হয়ে যায় এবং বাংলায় পুনরায় সংহত করেন। এই সময় কিন্তু আমাদের যে বঙ্গভঙ্গ সেটা কিন্তু রোধ হয়েছে 1911 সালে। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কাদের মধ্যে কর্ণাটক যুদ্ধ হয়েছিল। কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। তো এখানে আমাদের দেখ সঠিক উত্তরটি হবে ফার্সি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি মহাত্মা গান্ধী দ্বারা শুরু করা প্রথম গণ আন্দোলন ছিল। মহাত্মা গান্ধীর দ্বারা সূচনা হয়েছিল প্রথম গণ আন্দোলন কোনটি। তো মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলনটি হচ্ছে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন হচ্ছে মহাত্মা গান্ধীর দ্বারা সূচিত প্রথম গণ আন্দোলন। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন ছিল প্রথম গণ আন্দোলন। 4 সেপ্টেম্বর 1920 সালে কলকাতা অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাবটি পাশ হয়েছিল। চলো নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, সূর্য সেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কোন ঘটনার সাথে যুক্ত ছিল। সূর্য সেন তিনি যেটির সাথে যুক্ত ছিল সেটি হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন। এই সূর্য সেন ছিল বিখ্যাত বিপ্লবী যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। সূর্য সেন জাতীয় উচ্চ বিদ্যালয়ে উচ্চ স্নাতক শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং লোকে তাকে মাস্টার দা বলে অভিহিত করতেন বা ডাকতেন স্নেহের সাথে। তাকে মাস্টার দা উপাধি দেওয়া হয়েছিল। তো ব্রিটিশ সরকার মাস্টার সূর্য সেন সরাসরি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনায় প্রত্যক্ষ চ্যালেঞ্জ করেছিল। চট্টগ্রাম অস্ত্রাগারে লুণ্ঠন হয়েছিল 1930 সালে 18 এপ্রিল। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি ঘটেছিল, যেখানে প্রধান অভিযুক্ত ছিল আমাদের মাস্টারদা সূর্য সেন। সূর্য সেন যুবকদের নিয়ে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে একটি সেনাবাহিনী গঠন করেছিলেন। সেনাবাহিনী তিনি গঠন করেছিলেন, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি তিনি কিন্তু গঠন করেছিল। এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রেখো। চলো নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, 1857 সালে অভ্যুত্থান কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব করেছিলেন কে। তো কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব করেছিলেন কে। তো কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব করেছিলেন নানা সাহেব। নানা সাহেব কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব করেছিল। এবং যে বেগম হজরত মহল ছিল দেখো, সেখানে কিন্তু অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের স্ত্রী ছিলেন। তিনি লখনৌ থেকে 1857 সালে আন্দোলনের নেতৃত্ব ছিলেন। বেগম হজরত মহল এটাও কিন্তু আসে। তো এখানে তিনি দেখো, তিনি কিন্তু এই যে অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের স্ত্রী ছিলেন বেগম হজরত মহল, তিনি লখনৌ থেকে এই যে 1857 সালে মহাবিদ্রোহ সেখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন লখনৌ থেকে। এটাও কিন্তু পরীক্ষা আছে। এবং তাঁতিয়ার টপির সঙ্গে কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। তো এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, একটা হচ্ছে নানা সাহেব তাঁতিয়া টপির সঙ্গে কানপুরের বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন এবং বেগম হজরত মহল তিনি কিন্তু লখনৌ থেকে এই যে 1857 সালে মহাবিদ্রোহ সেখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট 36 নম্বর প্রশ্ন দেখো, বাংলার এশিয়াটিক সোসাইটি 1784 সালে যেটা হয়েছিল, সেই 1784 সালে বাংলার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে। তো এখানে সঠিক উত্তরটি হবে স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে বাংলা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতায় এটি প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট 37 নম্বর প্রশ্ন দেখো, কে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে স্যার সিরিল র্যাডারক্লিফ। তো এই র্যাডারক্লিফ নামটা দেখি তোমরা বুঝতে পারছো। তো র্যাডারক্লিফ এই লাইনটা কিন্তু আমাদের বর্ডার লাইনটা ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। যারা পড়েছ তারা অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা খুব সহজেই করতে পারতে। চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। 38 নম্বর প্রশ্ন দেখো, স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন কে।
তো স্বরাজ পার্টির প্রধান নেতা ছিলেন মতিলাল নেহরু এবং CR দাস। মতিলাল নেহরু ও CR দাস স্বরাজ পার্টির প্রধান নেতা ছিলেন। স্বরাজ দল 1923 সালে 1 জানুয়ারি গঠিত হয়েছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং পণ্ডিত মতিলাল নেহরু স্থাপন করেছিলেন এই স্বরাজ দল 1923 সালে স্বরাজ দল গঠিত হয়। এবং এই যে স্বরাজ দল সেটা কিন্তু আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অনেক সময় আসে যে চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন, তখন কিন্তু হবে দেশবন্ধু নামে পরিচিত ছিলেন চিত্তরঞ্জন দাস। এটা কিন্তু পরীক্ষায় আসে। চলো নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন? নিচের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন? প্রথম ভারতীয় মহিলা সভাপতি, ঠিক আছে। তো ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় মহিলা সভাপতি। তিনি 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছিলেন। এবং এই যে সরোজিনী নাইডু, তাকে কিন্তু ভারতের কোকিল বলে ডাকা হয়, বা ভারতের কোকিল নামেও তিনি কিন্তু পরিচিত ছিলেন। এটাও কিন্তু আসছে অনেক সময় পরীক্ষায়। এবং তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা হিসেবে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তার সাথে মনে রাখবে, ভারতের ইতিহাসে সরোজিনী নাইডুকে মহাত্মা গান্ধী তার একটা নাম রেখেছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান নাইটিঙ্গেল হিসেবে তেনাকে একটা নাম দিয়েছিলেন মহাত্মা গান্ধী এই সরোজিনী নাইডুকে। এর সাথে সরোজিনী নাইডু স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো। তার আগে আরেকটি পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। এই অ্যানি বেসান্ত তিনি কিন্তু কলকাতা অধিবেশনে প্রথম সভাপতি করেছিলেন। আই থিঙ্ক 1917 সালে তিনি কিন্তু প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমাদের জাতীয় কংগ্রেসের। এবং জাতীয় কংগ্রেস সেটা কিন্তু 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। তো এগুলো কিন্তু মনে রেখো। চলো নেক্সট আরেকটা দেখো, জাতীয় কংগ্রেস সম্পর্কিত প্রশ্ন রয়েছে। শেষ কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? তো ভারতের জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। এই অ্যালান ইয়েকটোবিয়ান হিউম এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করছেন 1885 খ্রিস্টাব্দে। এবং এই 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বোম্বেতে। এবং সেই বোম্বে অধিবেশনে সভাপতি করছেন WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। এবং তার পরের বছর 1886 খ্রিস্টাব্দে কোথায় অনুষ্ঠিত হয়েছে? কলকাতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। তো কলকাতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু সভাপতি করছেন কে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং জাতীয় কংগ্রেসের আরেকটা প্রশ্ন আছে, তিনি হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি, যেটা জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, সেটা কিন্তু তিনি নিযুক্ত হচ্ছেন বদরুদ্দিন তৈয়বজি। তো এগুলো কিন্তু আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, প্রথম সভায় সভাপতি করেছিলেন কে। তার সাথে সাথে আরও অন্যান্য আছে যে গান্ধীজি কোন অধিবেশনে একমাত্র একবারই কিন্তু গান্ধীজি জাতীয় কংগ্রেসের যে সভাপতি সেটা কিন্তু নিযুক্ত হয়েছিল। তার সাথে আমাদের সুভাষচন্দ্র বসু, তিনি কিন্তু দুবার এই জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেই দুটো ইম্পর্টেন্ট অধিবেশন, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসছে। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। জাতীয় কংগ্রেস থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে একটা না একটা। তো জাতীয় কংগ্রেসটা সমস্ত কিছু জানতে হবে আমাদেরকে। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেবো, যেটা তোমাদের আজকে হোমওয়ার্ক রয়েছে। তো হোমওয়ার্কটা যে দেখো, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল, খুবই একটা সহজ কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকে। সকলের এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা কমেন্ট বক্সে চাই, যেন প্রত্যেককে যারাই দেখবে প্রত্যেককে ভুল হোক ঠিক হোক সকলেই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আশা করি কারোর ভুল হবে না, কারণ এত সহজ কোশ্চেন, এটা কিন্তু ভুল হওয়ার কোনো কারণ নেই। তাও তোমরা যদি ভুল হয় তাও কিন্তু নিজেরা যেটা জানো সেটাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এতে তোমারই লাভ হবে, আমার কিছু লাভ হবে না। তো অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন নিজেরা প্রথমে উত্তর দেবে, এই আশা রেখে আমরা ভিডিওটি তৈরি করি। এরপর তোমাদের ওপর ডিপেন্ড তো কে কত স্কোর করলে এই 40টা কোশ্চেন যে আমরা করলাম আজকে, সেই 40টা কোশ্চেনের মধ্যে কে কত স্কোর করলে সেটা জানাতে হবে ভুলোটা। আর কিছুদিন আগে তোমাদের ঈদ গেল, আর ঈদ নিয়ে আমাদের পড়াশোনাটা এত গন্ডগোল হয়ে গেছে, একটু 2-4 দিন আসা যায়নি ভিডিও নিয়ে। তো তার জন্য সরি। তো কেমন কাটলো ঈদ সকলের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা পিডিএফ নিতে চাও তারা পিডিএফ নিয়ে নিও, খুবই ভালো একটা পিডিএফ। তোমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, অবশ্যই পরীক্ষায় কাজে আসবে। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।